কোনো চলকের সমস্ত রাশিকে যে কোনো অনুসারে, সেটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে হতে পারে বা অধক্রম অনুসারে যদি সাজানো হয়, তখন একেবারে মধ্যবর্তী স্থানে যে মান পাওয়া যায় তাকেই বলা হয়ে থাকে মধ্যমা বা মিডিয়ান। তাহলে সংজ্ঞা হিসেবে যদি লিখতে হয়, সেখানে তোমরা আগে এই মধ্যমা কথাটাকে পয়েন্ট করবে, অন্য একটা কালিতে পয়েন্ট করবে, তারপর সেটাকে যে কালিতে পয়েন্ট করলে তার উল্টো কালিতে লিখবে। সেখানে তোমরা এইরকম ভাবে লিখবে যে কোনো চলকের সব রাশিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজালে মধ্যবর্তী স্থানে যে মান পাওয়া যায় সেটিই হলো মধ্যমা বা মিডিয়ান। এইরকমই গুরুত্বপূর্ণ আরো যে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে চেয়েছো সেইগুলোই তোমাদেরকে জানানোর জন্য এখন চলে এসেছি। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এইবারে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে ভূগোল বিষয়ে, সেখানে বেশ কিছু তোমরা প্রশ্ন করেছো, বিভিন্ন ভিডিওতে সে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো, সেগুলোর উত্তর করে দেওয়ার জন্য অনেকবার করে জানিয়েছো। তো আজকের এই ছোট্ট উপস্থাপনায় সেইগুলোই এখন জানাতে চলে এসেছি। মানে উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে 1 নম্বর বা 2 নম্বর মানের প্রশ্ন অনেক সময় পাঠ প্রশ্ন আকারে এসে থাকে। সেই পাঠ প্রশ্নেই আসা বেশ কিছু প্রশ্ন যেগুলো সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে উত্তরগুলো, সেগুলো এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন এক্ষুনি বললাম মধ্যমা বা মিডিয়ান কাকে বলে, এইগুলো তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, প্রয়োজনে অতি অবশ্যই নোট করো। তোমাদের কিছু জনের হয়তো পরীক্ষা হয়ে গেছে, আর যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের কিন্তু এগুলো ভীষণভাবে কাজে আসবে। যাদের পরীক্ষা হয়ে গেছে তারা জানাও কেমন পরীক্ষা হলো, কত নম্বরের উত্তর তুমি দিতে পেরেছো বা কত নম্বর আশা করছো। আর যাদের এখনো পরীক্ষা হয়নি তাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাও। বাকি প্রশ্নগুলো যাওয়ার আগে বলি, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এইবারে কতগুলো সেটের প্রশ্ন হয়েছে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের জন্য। দেখো, এর উত্তর হচ্ছে সাধারণত 3টে সেটে প্রশ্ন আসে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের। যে প্রশ্নটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেই আসে, এটা কিন্তু স্কুলের তরফ থেকে করা হয় না। তুমি তোমার নিজের স্কুলে পরীক্ষাটা দেবে ঠিকই, কিন্তু বোর্ডের প্রশ্নে পরীক্ষা দেবে। তো এইবার ঠিক কতগুলো সেটে প্রশ্ন এসেছে এগুলো এত এরকম ভাবে বলাটা সবসময় যায় না। তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে আজকের এই যে উপস্থাপনা তুমি এখন দেখছো, এখানে বলা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। যে উত্তরগুলো বলছি এগুলো খুব ভালো করে দেখে যাবে, আশা করছি কমন পেয়ে যাবে। তো সমঝদার মানুষজন তারা একটু ইশারা পেলে বুঝে যায়, তো তোমারও বুঝে যাওয়া উচিত। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর এখন বলে দেবো, সেটা হচ্ছে অম্লথার্মিক ডায়াগ্রাম বলতে কি বোঝো। দেখো, এই যে শব্দটা বললাম এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বর্ষণ তাপীয় চিত্র। তাহলে এটা এমন একটা চিত্র যার মধ্যে বর্ষণ দেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে তাপ দেখানো হবে, অর্থাৎ বৃষ্টিপাত এবং উষ্ণতাগত লেখচিত্র। তাহলে এবার এটা যদি সংজ্ঞা হিসেবে বলি আমরা, তাহলে সেখানে কি বলবো? একই রকম ভাবে তোমরা দাগ নম্বর দিয়ে অম্লথার্মিক ডায়াগ্রাম বলে এটাকে পয়েন্ট করে নাও, তারপরে লেখো। সেখানে কি লিখবে? গ্রাফ পেপারে বা ছক কাগজে দুটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী কোনো স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত জনিত পরিসংখ্যাকে মসৃণ বক্ররেখার মাধ্যমে একই সঙ্গে উপস্থাপন করে আর্দ্র ও শুষ্ক ঋতুর সময়কাল যে বিশেষ লেখচিত্রে তুলে ধরা হয় তাকেই বলা হয় বর্ষণ তাপীয় লেখচিত্র বা অম্লথার্মিক ডায়াগ্রাম। ব্যাস এইটুকু যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু এখান থেকে পুরো নম্বরটা পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে দিগংশ বা বিয়ারিং কাকে বলে। এর উত্তরটা একটু বুঝে নাও, অবশ্যই নোট করো। একটি নির্দিষ্ট নির্দেশকারী রেখা বা বিন্দুর সাপেক্ষে অপর একটি নির্দেশকারী রেখা বা বিন্দু যে অনুভূমিক কৌণিক দূরত্ব উৎপন্ন করে তাকেই বলা হয় দিগংশ বা বিয়ারিং। আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তোমরা নোট করে নিলে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের এই যে ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা যাদের যাদের এখনো বাকি রয়েছে তাদেরকে কিন্তু বারবার করে বলছি, এর আগেও আমি দুটো উপস্থাপনায় জানিয়েছি, অতি অবশ্যই তোমরা কিন্তু দুটো খাতা সাবমিট করবে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনে। একটা তোমাদের বলেছিলাম ক্ষেত্র সমীক্ষা, যেটা এখানে আমি এখনো দেখিয়ে দিয়েছি, দেখো ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদনের খাতা, অর্থাৎ যেটা ফিল্ড সার্ভে, সেটা তোমাদেরকে স্কুল থেকে নিশ্চয়ই বলেও দেওয়া হয়েছে, সেই খাতাটা সাবমিট করতে হবে। তারই সঙ্গে সঙ্গে ব্যবহারিক ভূগোল যে খাতা মানে প্র্যাকটিক্যাল খাতা জিওগ্রাফির, সেই খাতাটা, এই দুটো খাতা কিন্তু অতি অবশ্যই সাবমিট করতে হবে। তাহলে সেখান থেকেই তুমি কিন্তু 3 3 করে 6 নম্বর পেয়ে যাচ্ছ। তারই সঙ্গে সঙ্গে সেখান থেকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা প্রশ্নের ওপরে তুমি 2 করে আরো 4 পেয়ে যাচ্ছ, মানে 10টা নম্বর শুধুমাত্র খাতা দেখালেই তোমার হাতের মুঠোয় থাকছে। আর এখন তোমাদেরকে যে প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি, কয়েকটা মাত্র প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো যদি দেখে যাও তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু নম্বরটা পেয়ে যাচ্ছ। তাই অতি অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্স যেটা, সেটা তো সঙ্গে রাখছোই, তার সঙ্গে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো তো রাখছোই। বাকি যা তোমার প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সঙ্গে রাখতে হবে। 3 ঘন্টা ধরে তোমাদের এই পরীক্ষা হবে। পরীক্ষায় অতি অবশ্যই খুব ভালো করে মনোসংযোগের সঙ্গে যাতে তুমি ছবিটা তৈরি করতে পারো, তার জন্য খুব ভালো করে ছবিটা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের যদি এই ছবিটার প্রয়োজন হয়ে থাকে, মানে একটা আয়তলেখর ছবি বা 6 থার্মোমিটার দেখার যে পদ্ধতি, সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে, সেগুলো তোমরা বেশি বেশি করে কমেন্টে জানালে নেক্সট উপস্থাপনায় সেগুলো নিয়ে চলে আসবো। এরপরে তোমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে রাস্টার ডাটা কি। দেখো, এর উত্তর হিসেবে তোমরা সেই একইভাবে রাস্টার ডাটা পয়েন্ট করে নেবে। যদি কাকে বলে পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা করবে, পয়েন্ট করলে তারপর সেখানে উত্তর হিসেবে যেটা লিখবে সেটা হচ্ছে যে স্থানিক তথ্য গঠনে ক্ষুদ্র ক্ষুদ্র কোষের বর্গাকার গ্রিড বা জাল গঠন করা হয় তাকে রাস্টার ডাটা বলে। আর এইরকমই আরো একটা প্রশ্ন তোমরা জানতে চেয়েছিলে, সেটা হচ্ছে ভেক্টর ডাটা কি। তাহলে তার উত্তরটাও একটু জেনে নাও। আশা করছি এগুলো তোমাদের তৈরি হয়ে গেছে, যাদের এখনো তৈরি হয়নি তারা এগুলো খুব ভালো করে অতি অবশ্যই দেখে যাবে। ভেক্টর ডাটা কি যদি পড়ে, মানে সংজ্ঞা আকারে, তাহলে সেক্ষেত্রেও তুমি আগে পয়েন্ট করছো, তারপর যেটা লিখবে সেটা হচ্ছে যেসব স্থানিক তথ্য গঠনে দ্বিমাত্রিক রৈখিক স্থানাঙ্কতে বিন্দু গঠিত হয় তাকে বলা হয় ভেক্টর ডাটা। এইবার এগুলোর ব্যবহারগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, মানে কোনটার ক্ষেত্রে রাস্টার ডাটা, কোনটার ক্ষেত্রে ভেক্টর ডাটা, সেটা কিন্তু তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। যেমন ধরো উষ্ণতা, উচ্চতা, মৃত্তিকার পিএইচ মাত্রা, এগুলো হচ্ছে রাস্টার ডাটা। আবার ঠিক তেমনি ভেক্টর ডাটা হবে কিরকম, সেটা হচ্ছে রাস্তা, নদী, প্রশাসনিক বিভাগ। আজকের উপস্থাপনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে রিমোট সেন্সিং এর প্রত্যক্ষ উৎস এবং পরোক্ষ উৎস। দেখো, প্রথমেই বলবো যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ উৎস। তাহলে প্রত্যক্ষ মানে যেটা সরাসরি, তাহলে সেটা কি লিখবো আমরা? সেখানে আমরা উত্তরটা এইভাবে লিখবো, রিমোট সেন্সিং এ শক্তির প্রত্যক্ষ উৎস হলো সেই শক্তি যা সেন্সারের নিজস্ব শক্তি ব্যবহার করে তথ্যচিত্র সংগ্রহ করে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাডার। আবার তেমনি পরোক্ষ উৎস হিসেবে আমরা সেখানে বলবো যে রিমোট সেন্সিং এর পরোক্ষ উৎস হলো সেই শক্তি যা প্রাকৃতিক শক্তি, বিশেষত সূর্য থেকে নির্গত শক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। যেমন স্যাটেলাইট ক্যামেরা, যেটা সূর্যের আলোকেও ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। তাহলে এক কথায় রিমোট সেন্সিং এর প্রত্যক্ষ উৎস হিসেবে আমরা সেটাকে বলবো সক্রিয় সেন্সর, আর যেটা পরোক্ষ উৎস সেটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়বস্তু। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিও চলাকালীন হাইপ পয়েন্ট এসে গেলে সেটা অতি অবশ্যই দিয়ে দাও। নেক্সট উপস্থাপনায় তোমরা ঠিক কি পেতে চাইছো সেটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে এর পরবর্তী উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে।